ঠিক আছে, নতুন চ্যাপ্টার তো আজকে ওয়াটার। তো ওয়াটার একেবারেই করিনি তো এখনো পর্যন্ত, ওয়াটার কোনদিন করি। ঠিক আছে, ঠিক আছে, তো মন দিয়ে দেখো, কোনো কোনো সমস্যা হবে না। ফার্স্ট অফ অল ওয়াটার ইজ মেড অফ টু এলিমেন্টস, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। ঠিক আছে, সো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, মাস নাম্বার 1, নর্মাল যে হাইড্রোজেনটা আমরা কনসিডার করি সেটা। ঠিক আছে, তাহলে এর নাম্বার অফ ইলেকট্রনস কত? 1। ইলেকট্রনিক কনফিগারেশন 1, তাই তো? নাম্বার অফ ইলেকট্রনস 1, ইলেকট্রনিক কনফিগারেশন 1, একটা ইলেকট্রন ফার্স্ট শেলে আছে। অক্সিজেন নাম্বার অফ ইলেকট্রন ইজ 8, ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 2,6, তাই তো? ভ্যালেন্সি কী হবে এদের? ভ্যালেন্সি যেহেতু একটা ইলেকট্রন আছে, ভ্যালেন্সি হবে 1, আর অক্সিজেনের ভ্যালেন্সি 2। ঠিক আছে, তাহলে আমি হাইড্রোজেন বসাচ্ছি, অক্সিজেন বসাচ্ছি, এখানে ভ্যালেন্সি 1, এখানে ভ্যালেন্সি 2, ক্রস মাল্টিপ্লিকেশন, আই উইল গেট দ্য ফর্মুলা অফ ওয়াটার H2O। কেমিক্যালি এটাকে বলা হয় ডাই হাইড্রোজেন অক্সাইড। ঠিক আছে, এটাকে কেমিক্যালি বলা হয় ডাই হাইড্রোজেন অক্সাইড। কোনো ডাউট আছে এটাতে? বল, ক্লিয়ার না? এটা কোনো প্রবলেম নেই তো এটাতে? ঠিক, হাইড্রোজেনের লিউইস ডট কীরকম হবে? এরকম, লাস্ট অরবিটে একটা ইলেকট্রন। আর অক্সিজেনের কী হবে? লাস্ট অরবিটে 6টা ইলেকট্রন। তো আমার এখানে ওয়াটার যে মলিকিউলটা আছে, দুটো হাইড্রোজেন আছে। সো আলটিমেটলি দুটো হাইড্রোজেন থাকা মানে হচ্ছে হলো এক একটা হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1 করে। তাহলে ভ্যালেন্সি 1 মানে নাম্বার অফ বন্ডস 1। ঠিক আছে, বন্ড কার সাথে করবে? অক্সিজেনের সাথে করবে একটা বন্ড। এখানে আর একটা হাইড্রোজেন, ডেফিনেটলি এই হাইড্রোজেনটা এর সাথে আর একটা বন্ড করবে না, তাহলে তো হাইড্রোজেনের দুটো বন্ড হয়ে যাবে, সেটা তো হবে না। যা ভ্যালেন্সি তাই নাম্বার অফ বন্ডস, কিন্তু এর সাথে করতে পারে। কেন? অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, অক্সিজেন কটা বন্ড করলো? বাস হয়ে গেল, সিম্পল। তো এটা হলো আমার বন্ড স্ট্রাকচার। লিউইস ডট স্ট্রাকচার যদি ওয়াটার রাখতে পারে তাহলে কীরকম করবো? এ হলো অক্সিজেন, আমি সবসময় আগে বন্ড স্ট্রাকচার করে তবে লিউইস করি, সুবিধা হয়। দেখ কীভাবে সুবিধাটা হচ্ছে। অক্সিজেন মাঝখানে আছে, এদিকে হাইড্রোজেন আছে। ঠিক আছে, কটা বন্ড আছে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে? একটা বন্ড। একটা বন্ড মানে কটা ইলেকট্রন? একদম পারফেক্ট, দুটো ইলেকট্রন। আমি এটা একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি, বন্ডিং করবে তো। তো দুটো ইলেকট্রন এখানে বসিয়ে দিলাম, এটাই হলো বন্ডটা। ঠিক আছে, এটাও কাছে নিয়ে গেলাম, এখানেও একটা বন্ড আছে মানে দুটো ইলেকট্রন হয়ে গেল। হাইড্রোজেন অলরেডি দুটো ইলেকট্রন পেয়ে গেছে, ডুপ্লেট কনফিগারেশন হয়ে গেছে। হাইড্রোজেনের তো ডুপ্লেটই হয়। অক্সিজেনের কী লাগে? অক্টেট। অক্সিজেনের এই মোমেন্টে অক্সিজেনের চারিপাশে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ? 4টে। তোমার গোনাগুনি কিচ্ছু করার দরকার নেই, আর 4টে লাগবে তো। জাস্ট অক্টেটটা ফুলফিল করে দাও, দুটো 4টে আছে, আর 4টে বসিয়ে দাও, শেষ। এটা হলো আমার ওয়াটারের লিউইস ডট ডায়াগ্রাম। ঠিক আছে, এবার ওয়াটার চ্যাপ্টারের সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছিল ওয়াটার ফর্মস এ মেজর পার্ট অফ আওয়ার আর্থ। ঠিক আছে, সো ওয়াটার সাইকেলটা খুব ইম্পর্ট্যান্ট। ওয়াটার সাইকেল, ওয়াটার সাইকেল কী জিনিস? এই সি আছে ধরো, এখানে সি থেকে ওয়াটার কী হয়? ইভাপোরেশন হয়, তাই তো? ইভাপোরেশন হয়, ইভাপোরেশন হয়ে ভেপার হয়ে চলে যায় উপরে। তারপরে ফাইনাল ইভাপোরেশনটা কেন হয়? বিকজ দেয়ার ইজ এ সান হুইচ ইজ গিভিং হিট
কারণ হিট হলে অপারেশনটা তাড়াতাড়ি হবে, হবে না তা না, হবে, হিট ছাড়াও হবে, হিট হলে তাড়াতাড়ি হবে। তারপরে এটা এখানে তৈরি করে কি, এভাপোরেশন হয়ে ওয়াটার ভেপারগুলো কি তৈরি করে এখানে, ক্লাউড। এবং ফাইনালি ক্লাউড কি হয়, প্রেসিপিটেশন হয়। প্রেসিপিটেশন মানে এখন যেটা হচ্ছে বৃষ্টি। ঠিক আছে, হয়ে গেল। এটাকে বলা হয় ওয়াটার সাইকেল ইন এ নাটশেল। বোধহয় তোমরা পড়েছো, জিওগ্রাফি টিওগ্রাফি কোথাও ছিল বোধহয়। বেশ, ওয়াটারের কিছু ইম্পর্ট্যান্ট প্রপার্টি আছে, ফিজিক্যাল প্রপার্টি, যেগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, লাইক হাই latent heat of fusion. What does this mean? যখন কোনো সলিড সাবস্ট্যান্স লিকুইড হয়, যখন কোনো সলিড সাবস্ট্যান্স লিকুইড হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় মেল্টিং অথবা ফিউশন। ঠিক আছে, এই ফিউশন যখন হচ্ছে, ধরো আইস নিয়ে আমি কথা বলছি, যেহেতু ওয়াটার বলছি তো আইস হবে এখানে, এটা ওয়াটার হবে। তো কী হয় আইসের, প্রথমে ধরো এখানে আমি দেখাচ্ছি কার্ভ, ঠিক আছে, টেম্পারেচার। সো প্রথমে ধরো এখানে -20°C আছে, এখান থেকে তুমি হিট করছো, তো বাড়ছে বাড়ছে বাড়ছে, 0°C থাকলো, এটা এত অবধি বাড়লো। যত তুমি হিট দিচ্ছ এখানে টেম্পারেচার বাড়ছে, এটা ধরো হিট এনার্জি যতটা দিচ্ছ। তারপরে কিছুক্ষণের জন্য টেম্পারেচারটা বাড়ে না, ঠিক আছে, এই বাট হিট দিচ্ছি, হিট চলছে, হিট বেড়ে গেছে, দেখো এই অ্যাক্সিসে না, হিট বেড়ে গেছে, কিন্তু টেম্পারেচার বাড়ছে না। ঠিক আছে, এই সময়টা কিছু না, এই সময়টা হচ্ছে হলো ফিউশন, মেল্টিং হচ্ছে। ঠিক আছে, এটাকেই আমরা লেটেন্ট হিট বলি। এই যে হিটটা এখান থেকে এতটা পোর্শন তোমরা যে হিটটা দিয়েছো, সেই হিটটাকে আমরা কি বলি, কি হিট, লেটেন্ট হিট। এই হিটটাকে আমরা বলি লেটেন্ট হিট। আমি এটার আর একটা নাম ইউজ করি অনেক সময়তে, কোনো এক জায়গায় আমি দেখেছিলাম, সেটা হলো ইনসেন্সিবল হিট। কেন বলি বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো জিনিসের হিট বেশি না হিট কম, এটা আমরা কি করে বুঝি, টেম্পারেচার দেখে, তার থার্মোমিটার দিয়ে, তাই তো, টেম্পারেচার দেখে বুঝতে পারি। সো টেম্পারেচার দেখে যদি আমি বুঝি, তাহলে আমার থার্মোমিটার ঢোকাতে হবে, টেম্পারেচার বাড়তে হবে হিট বেশি দেখতে গেলে। কিন্তু এখানে হিট বাড়ছে, টেম্পারেচার বাড়ছে না, তুমি বুঝতে পারবে হিট বাড়ছে। দ্যাটস ওয়াই আই কল ইটস ইনসেন্সিবল হিট। বুঝতে পেরেছ, এটা ইনসেন্সিবল হিট, সেন্সিবল না, সেন্স করতে পারছি না। এবার এই জায়গাটার হিটটা দেখো, এই জায়গাটা, এটা তো ইনসেন্সিবল, এইটুকু, এই জায়গাটা দেখো, এই জায়গাটা টেম্পারেচার বাড়ছে, তাহলে এটাকে কী হিট বলবো, সেন্সিবল হিট। এটাকে অনেকে বলে স্পেসিফিক হিট বলে। কি হিট, স্পেসিফিক হিট। ঠিক আছে, হলো। তো আমরা আপাতত এইটুকু নিয়ে কথা বলবো, বিকজ উই আর টকিং অ্যাবাউট ফিউশন, তাই না, এইটুকু নিয়ে কথা বলবো। সেই ফিউশনে আমাদের যে হিটটা লাগে, সেই হিটটা আমার কি, লেটেন্ট হিট অফ ফিউশন। এই হিটটাকে আমার কি বলে, লেটেন্ট। কারণ এখানে যখন তুমি সলিড থেকে লিকুইড দেবে, তখন তোমায় কী করতে হবে, একটা হিট দিতে হবে। এই হিটটা কি হিট, লেটেন্ট হিট অফ ফিউশন। ভালো করে বোঝো, লেটেন্ট হিট অফ ফিউশন অথবা লেটেন্ট হিট অফ মেল্টিং। ঠিক আছে, ফিউশন মানেই মেল্টিং। ঠিক আছে, তো আইদার ফিউশন অথবা মেল্টিং, ক্লিয়ার? আচ্ছা, এবার ওয়াটারের ক্ষেত্রে অথবা আইসের ক্ষেত্রে লেটেন্ট হিট অফ ফিউশন ইজ কোয়াইট হাই। ঠিক আছে,
এই হাই হওয়াতে আমার সুবিধা কী হয়? সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো আইসকে গলাতে গেলে আমাকে অনেকটা হিট দিতে হবে, এটা একটা অসুবিধা, ডেফিনেটলি অসুবিধা, ঠিক আছে। বাট সুবিধাও আছে, চট করে জল কিন্তু আইস হয়ে যাবে না। আমরা গরম যেখানে দেশে থাকি আমাদের এখানে আইস থেকে জল থেকে আইস চট করে এমনিতেও হয় না, হলে আমাদের ভালো, ঠিক আছে তো। কিন্তু যেখানে ঠান্ডার দেশ আছে সেখানে চট করে যদি জল আইস হয়ে যায় সেটা কি ভালো? হ্যাঁ, যে 0 ডিগ্রি হলো আর সাথে সাথে সব আইস হয়ে গেল, হবে না। 0 ডিগ্রি তো আইস হয় না, ভুল আইডিয়া। 0 ডিগ্রিতে আইস হয় না। 0 ডিগ্রি আসবে, তারপরে তুমি এই অ্যামাউন্ট অফ হিটটা যদি বার করে নিতে পারো তাহলে আইস হবে। কার হিট বেশি আগে সেটা ভাবো। সলিডের হিট বেশি থাকবে না লিকুইডের হিট বেশি থাকবে? সলিড থেকে লিকুইডে যেতে গেলে হিট দিতে হবে, বোঝা গেছে? সলিড থেকে লিকুইডে যেতে গেলে হিট দিতে হবে। তার লিকুইড থেকে সলিডে যেতে গেলে হ্যাঁ হিট নিতে হবে। লিকুইড থেকে সলিডে যেতে গেলে হিট নিতে হবে। দেখতে পাবি তো ওখান থেকে তুই? হ্যাঁ, চলে এখানে চলে প্রথম তোকে আমি পুরো মুখটা দেখলাম ফার্স্ট টাইম, এবার আবার ঢেকে দে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে যদি আমাকে ওয়াটার থেকে আইস করতে হয় তাহলে আমাকে হিট নিতে হবে, কিন্তু খুব একটা কম হিট নিলে তো আইস হবে না, অনেকটা হিট নিতে হবে। এটাতে সুবিধা কী হচ্ছে? ধরো একটা ঠান্ডা এরিয়া আছে, তো সেখানে ধরো তোমার কিছু ক্রপ ট্রপ এসব আছে আর কি। তো তোমরা ধরো ধান দেখেছো তো, ধান ক্ষেত্রে তো ধান খেতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ধানের গোড়ায় জল থাকতে হবে, গাছের গোড়ায়। বৃষ্টি না হলে ধান সব শেষ, বর্ষার উপর ডিপেন্ডেন্ট প্রচণ্ড। বর্ষা ভালো হলে তাই দেখবে পেপারে আসে বর্ষা এবারও ভালো হয়েছে, এই ব্যাপারটা দেখবে খুশির ব্যাপার। কেন? অন্য সময় তো চাষিদের কথা কেউ ভাবে না, তাহলে বর্ষার কথা এই কথাটা লেখে কেন পেপারে? বোঝাচ্ছি বিষয়টা। যখন চাষ ভালো হয় আমাদের দেশে তখন অটোমেটিক্যালি আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি ওটার উপর ডিপেন্ডেন্ট, সবার ভালো হয়। বৃষ্টি ভালো হলে শেয়ার মার্কেটও ওঠে, তোমরা পরে বুঝবে এগুলো, ঠিক আছে? তো কি বললাম, জল আছে। এবার আমরা যেরকম এখানে চাষ করছি, পাঞ্জাবে ওখানেও তো চাষবাস হয় নাকি? ওখানে চাষবাস হয় না, চাষ করার কাজ শুধু আমাদের, ওরা ট্রাক চালাবে নাকি? তা তো হয় না, ওখানেও চাষবাস হয়, সবাই সব কাজ করে। ওটা আমাদের একটা মেন্টাল সেটব্যাক আছে যে এখানকার লোক ট্রাক চালায়, ওখানকার লোক, ওরকম কিছু হয় না, ঠিক আছে? তো ওখানে যে লোকটা চাষবাস করছে, ওখানে তো শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো ওখানে ধরো তোমার জল রয়েছে, জলটা যদি 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেল, জল যদি সাথে সাথে আইস হয়ে যায় তাহলে তো পুরো ক্রপ নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? আইস তো ফুলবে, জানো তো আইসের ভলিউমটা একটু বেশি হয়, ফুলে একদম পুরো ফাটিয়ে দেবে মানে, ঠিক আছে? তার উপরে কি গাছের যে কি বলবো তোমার ওই ক্যাপিলারি এগুলো থাকে, যেগুলোর মধ্যে গাছের ফ্লুইডগুলো ওঠানামা করে, জাইলেম ফ্লোয়েম, এই তো মনে পড়ে গেছে, জাইলেম ফ্লোয়েম ক্যাপিলারিস, ঠিক আছে? তো এই যেগুলো থাকে এগুলোর মধ্যেও তো জল থাকে। 0 ডিগ্রি হলো আর ওখানে আইস হয়ে গেল তো ফেটে যাবে, তো গাছ নষ্ট হয়ে যাবে। তাহলে ভাবো, গাছ শুধুমাত্র বেশিরভাগ জায়গায় বেঁচে থাকছে তার একটাই কারণ, লেটেন্ট হিট অফ ফিউশনটা বেশি বলে। বুঝতে পেরেছো ওয়াটারের ইম্পর্টেন্সটা? ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। কিন্তু দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াই ইউ পিপল আর স্টাডিং সায়েন্স, অর হোয়াই ইউ পিপল আর ইভেন স্টাডিং, বিকজ ইউ হ্যাভ টু রান দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি লেটার অন ইন ইউর লাইফ, ঠিক আছে? ইউ গাইজ আর দ্য ইকোনমিকে যে চাকাটা তোমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। যখন তুমি এই রিলেশনশিপটা বুঝে যাবে না, তোমার লাইফে কোনো প্রবলেম নেই, যখন তুমি বুঝতে পারবে এই রিলেশনশিপটা, বুঝতে পারছো? তো এটা একটা বিশাল বড় প্রপার্টি আমার ওয়াটারের, যেটা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করছে, ঠিক আছে? এই যদি চাষে হেল্প করে তার ডেফিনেটলি আরও অনেক জিনিসে হেল্প করছে, বুঝতে পারছিস তো? আচ্ছা, হয়ে গেল, এটা একটা প্রপার্টি। নেক্সট প্রপার্টি দেখো, নাম্বার 2। বুঝতে পেরেছো সবাই? আমি নাম্বার 2টা করে নিই, তারপরে তোমরা লিখে দিও, ঠিক আছে? তাড়াতাড়ি হলো। আর একটা হলো হাই স্পেসিফিক হিট অফ ওয়াটার। হোয়াট ইজ স্পেসিফিক হিট? স্পেসিফিক হিট হলো এই হিটটা, কিন্তু এটা তো এখানে কি ওয়াটার ছিল? এখানে ভাবো -20 থেকে যখন গেল 0 অবধি এখানে আইস ছিল,
এইখানে গিয়ে ফার্স্ট ওয়াটার হলো, এইবার আবার টেম্পারেচার বাড়বে, ওয়াটারকে 0 ডিগ্রি ওয়াটার এবার হিট দিচ্ছিস, টেম্পারেচার বাড়বে তো, টেম্পারেচার আবার বাড়ছে। এই হিটটা কি সেন্সিবল, কারণ টেম্পারেচার বাড়ছে, এটাকেই স্পেসিফিক হিট বলতে পারি আমি। এই স্পেসিফিক হিটটাও কিন্তু ওয়াটারের ক্ষেত্রে যথেষ্ট বেশি, ঠিক আছে। তো স্পেসিফিক হিট যদি বেশি হয় তাহলে এখানে আমার কি সুবিধা আছে? ওয়াটারের এখন দেখলাম আমরা লেটেন্ট হিট অফ ফিউশনের জন্য একটা সুবিধা আমরা দেখলাম, আর অনেক সুবিধা আছে, জাস্ট একটা ডিসকাস করলাম। তো স্পেসিফিক হিট হাই হলে কী সুবিধা আছে? যদি স্পেসিফিক হিট লো হয়, কম হয়, তাহলে কি এই কার্ভটা এরকম করে যাবে, দেখো কমে যাচ্ছে, তাহলে কি টেম্পারেচার পাই পাই করে বেড়ে যাবে, একটু হিট দিলেই টেম্পারেচার বেড়ে যাবে প্রচণ্ড। আর স্পেসিফিক হিট যদি লো হয়, অনেকটা হিট দিলে একটু টেম্পারেচার বাড়বে, বুঝতে পেরেছো? সো স্পেসিফিক হিট এখানে কি আছে? হাই আছে। হাই স্পেসিফিক হিট কথাটার মানে হচ্ছে হলো large amount of heat is required, large amount of heat is required to increase temperature by 1 Kelvin। বোঝা গেছে? পরে লিখো, তারা নেই, বুঝো আগে। হাই স্পেসিফিক হিট কথাটার মানে হচ্ছিল অনেকটা হিট দিয়ে আমি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে পারবো। আমার এটাতে লাভ কোথায়? আমি কোথায় টেম্পারেচার বাড়াতে চাই না, ভেবে দেখো, জাস্ট ভেবে দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই আমাদের দেশে কি কোনো জিনিসপত্র হয় না? সব পোলার রিজনসে যেতে হবে, আন্টার্কটিকা গিয়ে শিখতে হবে নাকি সায়েন্স? তাহলে এখানে দেশের মধ্যে বলো, ঘরের মধ্যে বলো, জল তো বাড়িতেও আছে। হ্যাঁ, পাইপে জল যায় তো, সূর্যের তাপে গরম হয় তো জল। হ্যাঁ, শীতকালে তাই জন্য আমরা 12টার সময় স্নান করলে বেশ আরাম পাওয়া যায়। যাই হোক, তোমার বাড়িতে তো গিজার আছে, তোমরা তো ওটা ইউজ করো। এনিহাও, পাইপ লাইনে তো ওই সময় তো হিট অনেক বেশি থাকে, ওই হিটে যদি টেম্পারেচার পাই করে বাড়তো, তাহলে কি তুমি স্নান করতে পারতে গরমকালে? পারতে না। পারো কেন জানো তো? কারণ কি টেম্পারেচারটা অতটা বাড়ে না, সেন্স হয় না, সেন্সিবল হিট না, সেন্স হয় না। যদি ওটা হরার করে বাড়ে তাহলে তখন কী হবে? হ্যাঁ, গা পুড়ে যাবে। আচ্ছা, টেম্পারেচার যখন কমছে তখন শীতকালে ঠান্ডা লাগবে, টকটা যদি কমে যায়, ওটা তো আমাকে হেল্প করছে। কেন? কেন কি হাই স্পেসিফিক হিট হলে যেরকম তাড়াতাড়ি গরম হবে না, সেরকম তাড়াতাড়ি ঠান্ডা হবে না। গাড়িতে অনেক সময়তে কিছুক্ষণ বাদে, অনেক সময় অনেকটা রাস্তা চলার পরে লোকে গাড়ি একটুখানি থামায়, বলে গাড়িটা গরম হয়ে গেছে। জানি না কোনো সময় তোমরা দেখেছো কিনা আমি জানি না, গরম হয়ে যাওয়ার জন্য একটু থামায়। আর একটা কারণ থাকে, তোমরা গাড়ির একটা রেডিয়েটর বলে একটা জায়গা আছে, ওখানে একটা কুল্যান্ট থাকে, ঠিক আছে? তো জেনারেলি ডিস্টিল ওয়াটার থাকে অথবা গ্লাইকল সলিউশন। ওটা কেন থাকে? হাই স্পেসিফিক হিট ওয়াটারে চট করে যেন ওই ওয়াটারের টেম্পারেচারটা খুব বেশি না বেড়ে যায়। বেড়ে গেলে গাড়ির ইঞ্জিনের টেম্পারেচার বেড়ে যাবে, সেটা আমরা চাই না। ইঞ্জিন তো একটা মেশিন, কন্টিনিউয়াস বেসিসে চলছে, হিট জেনারেট হচ্ছে। আমরা চাই টেম্পারেচারটা যাতে বেশি না বাড়ে, তাই জন্য কুল্যান্ট হিসেবে কী ইউজ করি? ওয়াটার। বেসিক্যালি ডিস্টিল ওয়াটার মানে তো ওয়াটার ইউজ করি। অনেক সময় আমি তো এরকমও করেছি, অনেক সময় তো অনেক সময় কী হয়, গরম হতে হতে ওটা শেষ হয়ে যায়। এবার ইন দ্য মিড ওয়ে আমি কী করবো? আমি এমনি জল ঢেলে দিয়েছি, কিচ্ছু হয় না, সুন্দর চলবে, শুধু ওই ভেসেলটা একটুখানি রাস্ট ফাস্ট পড়বে, দ্যাটস ইট। ঠিক আছে, পরে গিয়ে চেঞ্জ করে দাও একদিনের জন্য, ঠিক আছে? এটা হলো কমন সেন্স, তোমাকে ইউজ করতে হবে। সায়েন্সের সঙ্গে রিলেশন আছে তো গাড়ি, কিন্তু লাগায় না লোকে, এটা লোকের দোষ, সায়েন্সের না, তাই তো? তো আমার লার্জ অ্যামাউন্ট অফ হিট লাগাতে সুবিধা হচ্ছিলো, জল তাড়াতাড়ি গরম হবে না, জল তাড়াতাড়ি ঠান্ডা হবে না, জল একটা সুন্দর টেম্পারেচার মেনটেন করতে পারবে। তাই জন্য বেশিরভাগ জায়গায় আমরা জলকে অ্যাজ এ কুল্যান্ট, জিনিসপত্র ঠান্ডা রাখার জন্য,
আগে ওই মাটির হাঁড়িতে জল টল দিয়ে রাখতো কেন? জলই কেন রাখতো, অন্য কিছু কেন রাখতো না? কারণ জলটা টেম্পারেচারটা মেনটেন হয়। আমার কিছু হলে জল দিয়েই কেন ঠান্ডা করে? জলে একটা টেম্পারেচার মেনটেন রাখতে পারে সব কিছুতে। বড় বড় ইন্ডাস্ট্রিতে যখন দেখবে তখন দেখবে কুল্যান্ট হিসেবে ওয়াটার জ্যাকেট দেওয়া থাকে। ওয়াটার কেন ইউজ করে? সেম জিনিস, যাতে চট করে একটুখানি হিট পড়লেও টেম্পারেচারের যেন ফ্ল্যাকচুয়েশন বেশি না হয়। ঠিক আছে? সো দিস ইজ দ্য ইউজ। ঠিক আছে? তো এখানে ইউজ হিসেবে তোমরা লিখে রাখতে পারো কুল্যান্ট ইন কার রেডিয়েটার্স। ঠিক আছে? এটা কমপ্লিট করো, এটা লিখে নাও এবার সবাই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো হাই লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। দেখো, ওয়াটারে যদি তুমি অ্যাট ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াসে যদি তুমি হিট দাও তাহলে ওয়াটার কী হয়ে যায়? স্টিম, তাই তো? অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এইখানটা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, এটা এইখানটায় আবার অনেকক্ষণের জন্য এটা স্ট্রেট থাকে। কেন? কারণ এখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না। ইটস এগেন লেটেন্ট হিট, ইনসেন্সিবল হিট। শুধু কী হচ্ছে, লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে যাচ্ছে, কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। এই হিটটাকে কী হিট বলবো? ইনসেন্সিবল লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এখানেও দেখো অনেকটা জোন আছে, যেটা এখানে কি হিট? ইনসেন্সিবল অথবা লেটেন্ট হিট, যেখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? তো এটা আমার কি কাজে আসে? আমি যদি একবার ওয়াটার থেকে স্টিম করে দিতে পারি, ধরো আমার কাছে স্টিম অ্যাভেলেবেল আছে, কোনো একটা প্রসেস থেকে আমার কাছে স্টিম বেরোচ্ছে, তার মানে দি স্টিম ইজ ক্যারিং লট অফ হিট। এই স্টিমটাকে যদি আমি ব্যাক করে ওয়াটার করে দিই, কী করে করবো? আমায় কোনো জিনিস গরম করতে হবে। ঠিক আছে? আমার কাছে আগুন টাগুন নেই ভাই, কয়লা ময়লা নেই, আমি কী করবো? আমার স্টিম আছে, ওটার সঙ্গে স্টিমের সঙ্গে রিয়াকশন করিয়ে দেবো, কন্ট্যাক্ট করিয়ে দেবো। সিম্পল স্টিমের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো। স্টিম কী হবে? ওটা ঠান্ডা, স্টিম গরম, স্টিম গেল ধরো এটাতে স্টিম লাগলো, স্টিম কী করবে? নিজের যে টেম্পারেচারটা আছে, যে হিটটা আছে, ওটা কী করবে? ওকে দিয়ে দেবে। ও হিট আপ হয়ে গেল, স্টিম গলে জল হয়ে গেল। গলে তো জল হয় না, মানে লিকুইফাই হয়ে জল হয়ে গেল। ঠিক আছে? এটা কী হলো? মাইনাস হিট। তাহলে এখান থেকে আমি কী পেলাম? স্টিম থেকে যখন ওয়াটারে গেলাম কী পেলাম? আমি হিট পাবো না? হিটটা আমি পেলাম। স্টিম থেকে যখন ওয়াটারে যাচ্ছি হিট আমি পেলাম, ওয়াটার থেকে যখন স্টিমে যাচ্ছি হিট আমি দিলাম। বুঝেছো? এই হলো গল্প। আমি অনেকটা হিট পেতে পারি, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন থেকে অনেকটা হিট পেতে পারি। আর একটা সুবিধাও আছে, চট করে জল স্টিমও হবে না। চট করে কি জল স্টিম হবে? হবে না। এটা একটা বড় সুবিধা। আচ্ছা, এবার তোমাদের আমি বয়লিং পয়েন্টের কনসেপ্টটা বোঝাবো ওয়াটারের ক্ষেত্রে। ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কি? ফিক্সড টেম্পারেচার at which, fixed temperature at which water অথবা any liquid, actually any pure liquid, water converts to steam. ঠিক আছে? আর বয়লিং পয়েন্ট বেসিক্যালি ডিপেন্ডস অন প্রেশার। ঠিক আছে?
তো আমরা তাই জন্য একটা স্পেসিফিক প্রেশার যদি নিই, স্ট্যান্ডার্ড যে প্রেশারটা অ্যাট 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, তখন বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে হলো 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে। এবার এখানে কিছু ফেনামেনা আছে, এটা তোমাকে বুঝতে হবে। দেখো ভালো করে, ওয়াটার তুমি হিট করছো, তো এইখানে কিসের প্রেশার অ্যাক্ট করছে? এটা কিসের প্রেশার অ্যাক্ট করছে? একদম পারফেক্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো প্রথমে যখন হিট হচ্ছে না তখন কি জল কি উপরে যাবে ভেপার হয়ে? যাবে? হিট করছো না, জল যাবে ভেপার হয়ে? যাবে না। কিন্তু এবার তুমি হিট চালু করবে, তখন কি হবে? দেখো আমি একটুখানি বড় ফিগার করে আঁকছি। এই সারফেসে যে মলিকিউলস অফ ওয়াটারগুলো আছে, এগুলোর মধ্যে আস্তে আস্তে হিট যখন দিচ্ছ কী হয়, যে মলিকিউল, এদের মলিকিউলের এনার্জি বাড়ে। সবথেকে বেশি এনার্জি যারা গেন করে তারা সারফেসে আসে। তো সবার আগে যারা সারফেসে আসবে, এই সারফেসে যারা আছে এরা কি করবে? এরা ফার্স্টে একটা ভেপারের লেয়ার তৈরি করবে এরকম, ঠিক আছে? উপর থেকে আসছে অ্যাটমসফেরিক প্রেশার, আর এই ভেপারটা কোন দিকে প্রেশার দেবে? উপরের দিকে। এই দিকে একটা প্রেশার কাজ করছে, এটাকে বলা হয় ভেপার প্রেশার। ঠিক আছে, কিন্তু এই ভেপারটা বেরোতে পারছে না কেন? মানে উপরে অ্যাটমসফেরিক প্রেশার আছে। আর একটু হিট করলাম, আরও কটা মলিকিউল ভেপার হলো, তারাও পুশ করছে। মানে এখানে কী হচ্ছে? আস্তে আস্তে লোক বাড়াচ্ছি, পাচ্ছি না তো বেরোতে, লোক বাড়াচ্ছি। একটা সময় তো আসবে যখন আমার লোক বলটা ওই অ্যাটমসফেরিক প্রেশারের থেকে বেশি হয়ে যাবে, অথবা ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হয়ে যাওয়া মানেই এবার বেরোতে শুরু করে দেবে। তো এটা কখন হবে? যখন টেম্পারেচারটা একটা সার্টেন পয়েন্ট রিচ করবে। এই 100 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেশারটা অফ ওয়াটার বিকামস ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, এরপরে ওয়াটার বয়েল করতে শুরু করে। এর আগে অবধি করতে পারবে না। কেন? এর আগে অবধি কী থাকে? হোয়েন ইট ইজ লেস দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস তখন কোনটা বেশি থাকে? একদম পারফেক্ট, অ্যাটমসফেরিক প্রেশার ইজ মোর দ্যান ভেপার প্রেশার। বোঝা গেছে? ব্যাস হয়ে গেল। এটা হলো বয়েলিং পয়েন্টের ফান্ডামেন্টাল। তাহলে তোমাকে যদি এরকমও কোশ্চেন করে যে হোয়াট ইজ বয়েলিং পয়েন্ট, তাহলে তুমি এটাও বলতে পারো বয়েলিং পয়েন্ট ইজ এ ফিক্সড টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ ওয়াটার বিকামস ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার। এটা লিখে রাখো তো সবাই। বয়েলিং পয়েন্টটা লিখো, আলাদা করে আগে এটা লেখো, তারপরে এটা লিখে নিও। আগে এটা লিখো, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, যেহেতু ওয়াটার পড়ছি ওয়াটার, আদারওয়াইজ নর্মাল লিকুইডের জন্যও সেম। বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার is the temperature at which vapor pressure of water becomes equal to atmospheric pressure. লিখেছো? The vapor pressure of water becomes equal to atmospheric pressure. এবার এটুকু লিখে নাও, যেটুকু বললাম। আচ্ছা, এবার আমরা পড়বো ফ্রিজিং পয়েন্ট অথবা মেল্টিং পয়েন্ট। তো ওয়াটারের ক্ষেত্রে দুটো পয়েন্টই সেম, তাই না? ফ্রিজিং পয়েন্ট কি? ইট ইজ এগেন এ ফিক্সড টেম্পারেচার at which water converts to কি? একদম পারফেক্ট, আইস। ঠিক আছে, আর সেটা টেম্পারেচারটা কত হয়? টেম্পারেচার কত হবে ফ্রিজিং পয়েন্ট? 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। আর এটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস অথবা 373 কেলভিন। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর উপর ফ্রিজিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে ওয়াটারের ক্ষেত্রে। যেমনি একটা হলো প্রেশার, আর একটা হলো ইম্পিউরিটি। প্রেশারের খুব একটা এফেক্ট নেই কিসের উপর? ফ্রিজিং পয়েন্টের উপর।
ঠিক আছে, বাট বয়লিং পয়েন্টের উপর এফেক্ট আছে। ঠিক আছে, কেন কি বয়লিং পয়েন্ট ডিলস উইথ গ্যাস, লিকুইড থেকে গ্যাসের উপর প্রেশারের এফেক্ট আছে, আর ইম্পিউরিটির এফেক্ট দুটোর উপরেই আছে। ঠিক আছে, তো এটা ডিটেলড এক্সপ্লানেশন তোমাকে ফিজিক্সে দেওয়া হবে। ঠিক আছে, এবার তোমাকে মনে কী করে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই সেন্টেন্সটা মনে রাখো, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এই সেন্টেন্সটা মনে রাখো। তার মানে কি, প্রেশার বাড়লে বয়লিং পয়েন্ট বাড়বে, ইম্পিউরিটি বাড়লে বয়লিং পয়েন্ট বাড়বে, মানে যা কিছুই হোক না কেন বয়লিং পয়েন্ট বাড়বে। বুঝেছ? আর প্রেশার তো আসছে না এখানে, ইম্পিউরিটি যদি কমে, ইম্পিউরিটি যদি বাড়ে, ফ্রিজিং পয়েন্ট। এই ফেনোমেনাটা আমরা কুলফি মিক্সচার ইউজ করি। একটু নুন দিয়ে দেওয়া হয়, so that freezing point of water becomes approximately -20 to 24 ডিগ্রি সেলসিয়াস। তাতে কি ওটা অনেকক্ষণ ধরে আইস মিক্সচারটা থাকে। ঠিক আছে, কুলফি মিক্সচারে এই ফেনোমেনাটাকে আমরা ইউজ করি। কিছু ভ্যালু আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমনি লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস অথবা ওয়াটার, হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট, লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, $336 জুল পার গ্রাম। ঠিক আছে, অনেক সময় ক্যালোরিতে জিজ্ঞেস করতে পারে, এবার সেই ক্ষেত্রে তোমার মুখস্থ করা আলাদা করে দরকার নেই। কী করবে দেখো, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। ঠিক আছে, তো এখানে জুলে আছে, এখান থেকে কী করবে, ক্যালোরিতে যদি কনভার্ট করতে হয় কী করতে হবে এখানে বলো? হ্যাঁ, জুল থেকে ডিভাইড করবো না ইন্টু করবো? বলো কী করতে হবে, জুলটাকে ক্যালোরিতে কনভার্ট করতে হবে, তাই তো? এখানে কী আছে, 4.2 জুল আছে, তাহলে যদি আমি এটাকে 1 জুল করি তাহলে এখানে কী করব, 1/4.2, তাই তো? এখানে 336 আছে, থাক, এটাকে ইন্টু 1 জুল লেখা যায়, বাই গ্রাম লেখা যায় তো। তো 336 এটাকে ক্যালোরিতে কনভার্ট করতে হবে, তাহলে এটা লিখে দিই, 1/4.2 ক্যাল হয়ে গেল। এটা দেখো কত আসছে, 80-র কাছাকাছি আসবে। ঠিক আছে, $80 ক্যালোরি পার গ্রাম। লেটেন্ট হিট অফ ভেপরাইজেশন ওয়াটারে কত হয়, 2268 জুল পার গ্রাম। এটা তো ক্যালোরিতে করবে তোমরা কনভার্ট করে, আমাকে বলবে অ্যান্সার কত করে। ভালো, এটা $540 ক্যালোরি পার গ্রাম। হ্যাঁ, এবার আমরা পড়ব অ্যানামালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। যে কোনো জিনিসের নর্মালি যদি লিকুইড বলো তুমি, যত টেম্পারেচার বাড়াবে, যদি লিকুইড নিয়ে কথা বলি,
বা যে কোনো জিনিস টেম্পারেচার যদি বাড়াও তাহলে ভলিউম কী হয়, বেড়ে যায়, ঠিক আছে। বাট ওয়াটারের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ভলিউম কমে, ঠিক আছে। দিস ফেনামেনা হ্যাপেন্স ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস টু 4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। This phenomena is largely dependent on a certain kind of bonding that is called hydrogen bonding, ঠিক আছে। তখন আমরা এটাকে কভার আপ করবো কেন হয় এক্স্যাক্টলি। তো 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম কমে যায়। আমরা ভালো মতোই জানি ডেন্সিটি ইজ ইকাল টু, তোমরা ডি লিখতে পারো এটার জায়গায়, ইজ ইকাল টু মাস বাই কি ভলিউম, তাই তো। তাহলে যে কোনো একটা ধরো একটা এতটা অ্যামাউন্ট অফ ওয়াটার নিলাম, তার মাস তো কনস্ট্যান্ট থাকবে, এতটাই যদি নিয়ে থাকে। এবার টেম্পারেচার যখন বাড়াচ্ছ তখন ভলিউম কি হচ্ছে, 0 টু 4 ডিগ্রি সেলসিয়াসে হ্যাঁ কমছে। ভলিউম যদি কমে যায় তাহলে ডেন্সিটি কী হবে, কমবে। কী করে কমবে, বাড়বে, এটা তো ডিনোমিনেটারে আছে, তাই না। এটা যদি বেড়ে যায়, এটা যদি কমে যায় তাহলে এটা বাড়বে। তাহলে টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কী হচ্ছে, বাড়ছে। তাহলে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে আমার ডেন্সিটি আস্তে 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 করে বাড়ছে, তাহলে ম্যাক্সিমাম ডেন্সিটি কোথায় পাবো, 4 ডিগ্রি। এই জন্য ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি কত টেম্পারেচারে হয়, 4 ডিগ্রি সেলসিয়াসে হয়। ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি 4 ডিগ্রি সেলসিয়াসে হয়, এবং সেটা কত হয়, 1000 কেজি পার মিটার কিউব। কেন 4 ডিগ্রি, কেন তার উপরে করলে কি হবে, অ্যাবোভ 4 ডিগ্রি সেলসিয়াস কি হয়, অ্যাবোভ 4 ডিগ্রি সেলসিয়াস নর্মাল যেটা হয় যে কোনো লিকুইডের টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে। তো অ্যাবোভ 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে ভলিউম কী হবে, বাড়বে। আর এখানে ভলিউম যদি বাড়ে ডেন্সিটি কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, ডেন্সিটি ডিক্রিজেস। তার মানে গল্পটা কীরকম হচ্ছে, 0 থেকে 4 ডিগ্রিতে ডেন্সিটি বাড়ছে, 4-এর পরে কমছে, একদম বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। এই জিনিসটাকে করো, তারপর আমি দেখাচ্ছি আরও অনেক কিছু আছে এখানে। হয়ে গেছে, দেখো লিখে নাও। বল। এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে পারবে, কনভার্সন ফিজিক্সের মতো করো তো, এটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে কনভার্ট করো তো, ডেন্সিটি অফ ওয়াটারটাকে করে ফেলো। চলো, কী সমস্যা, কনভার্সন করেছো, পাচ্ছ না, মুশকিল তো ওদের। 1000 কেজি, আমি কিসে নিয়ে যাবো, গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। যারা পারছো তারা করো, তারা আমারটা দেখো না। 1000, এটাকে এরকম লেখা যায় কেজি পার মিটার কিউব। 1000 কেজি মানে কত গ্রাম, হ্যাঁ থ্যাংক ইউ, ইন্টু 10⁻³ গ্রাম। মিটার কিউব মানে 3টে মিটার গুণ 1টা মিটার মানে 100 সেন্টিমিটার,
তাহলে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে একের পরে কটা শূন্য হলো টোটাল? 6টা। আর এখানে একের পরে কটা শূন্য আছে? 6টা। তাহলে সব উড়িয়ে দাও। কী হবে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, 1 সেন্টিমিটার কিউবে কত মিলিলিটার? দেখো এগুলো তো কাজে লাগবে, এগুলো ছাড়া করতে পারবে না। করিস না আগের দিন তোদের এগুলো? এটা কাদের করাচ্ছিলাম সব, কিলোলিটার মিলিলিটার কাদের তোদের করাচ্ছিলাম? তোদেরই তো করেছিলাম। হ্যাঁ বল। এক সেন্টিমিটার কিউবে কত মিলিলিটার কী করে করবে? তোমাদের বলেছিলাম না, একটা তো মনে রাখতে হবে। কোনটা মনে রেখেছো? সেন্টিমিটার কিউব থেকে মিলিলিটার মনে রেখেছো, নাকি মিটার কিউব থেকে কিলোলিটার মনে রেখেছো? কোনটা মনে রেখেছো? কী হলো শতর্বা? যদি সেন্টিমিটার কিউব থেকে মিলিলিটারটা মনে রাখতে, তাহলে 1 সেন্টিমিটার কিউব ইজ ইকাল টু 1 মিলিলিটার। সিম্পল, ঠিক আছে? তাহলে এটাকে আমি এটাও লিখতে পারি 1 গ্রাম পার মিলিলিটার, এটাও লেখা যায়, কোনো সমস্যা নেই লিখতে। এবার ধরো এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 4 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। তো প্রথমে ওয়াটারের কী হয়? ডেন্সিটি বাড়ে। কত অবধি বাড়বে? 4 ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়বে, এত অবধি বাড়বে। তারপরে কী হয়? কমে, এরকম, ঠিক আছে? ওইটুকুতেই ছেড়ে দেবে। হ্যাঁ, পুরো আবার নামিয়ে দিও না, নামিয়ে দিলে ভুল হয়ে যাবে, তাহলে তো ডেন্সিটি 0 হয়ে যাবে একটা সময়। সেরকম তো হবে না। ডেন্সিটি কি 0 হবে? 0 হবে না, ঠিক আছে? জাস্ট এখানটা গিয়ে ছেড়ে দেবে। আর এই ডেন্সিটিটা কত? 4 ডিগ্রি সেলসিয়াসের যে ডেন্সিটিটা আছে কত কত সেটা ভ্যালু? 1 কি? 1000 কেজি পার মিটার কিউব। আর 1 হলে ঠিক আছে, ওটাই লেখ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ছোটো হবে। তো এটা হলো ডেন্সিটি, আর এটা কি? টেম্পারেচার। এখানে আমাদের সুবিধা কী হয়? অ্যানামালাস এক্সপ্যানশনে আমাদের সবথেকে বড় সুবিধা হলো মেরিন লাইফে। বেসিক্যালি মেরিন লাইফে আমাদের বিশাল সুবিধা হয়। কীরকম? এটা একটা ধর জলের পুকুর ছোটোখাটো, যেখানে প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। তো সারফেসে যেটা আছে সে সবার আগে কি করবে? এখানে আইস তৈরি করে দেবে, তো বাইরের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। আইসের টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। যদি অ্যানামালাস না হতো তাহলে সবথেকে যে ঠান্ডা টেম্পারেচারটা তার সবথেকে বেশি ডেন্সিটি হতো। যত টেম্পারেচার কম ডেন্সিটি বেশি, তাই তো? কেন? ভলিউম কমে যাচ্ছে। টেম্পারেচার কম হলে ডেন্সিটি বেশি হবে তো? একটু ভেবে দেখ। ভলিউম কমে যাচ্ছে, তাই জন্য ডেন্সিটি বেশি হবে। আচ্ছা, তাহলে সবথেকে যে কম টেম্পারেচারটা সেটা সবথেকে নিচে থাকতো, কিন্তু 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মার্জিনটাতে সবথেকে যে বেশি টেম্পারেচারটা মানে 4 ডিগ্রি সেলসিয়াস, তার ডেন্সিটি সবথেকে কম। ম্যাক্সিমাম ডেন্সিটি আমরা কোথায় পাই? 4 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যখন ঠান্ডা হচ্ছে, আস্তে আস্তে যখন ঠান্ডা হচ্ছে, এসব হচ্ছে, যখন বাতাস থেকে আস্তে আস্তে ঠান্ডা লাগছে জলের, তখন কি হচ্ছে? এখানে প্রথমে তো 0 ডিগ্রি হয়ে গেল, তারপরে এখানেও আস্তে আস্তে টেম্পারেচার কমছে। ইন দ্য মিন টাইম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এগুলো তো হয়েছে, 4 ডিগ্রিও তো হয়েছে। আর 4 ডিগ্রিতে কী ছিল? ম্যাক্সিমাম, যার ম্যাক্সিমাম ডেন্সিটি আছে সবার নিচে থাকে। তাহলে 4 ডিগ্রি এখানে লেয়ার তৈরি করে ফেলবে নিচে। আর কি এটা রিপ্লেস হতে পারে?
আর কি এটা রিপ্লেস হওয়া সম্ভব? ঠান্ডা হচ্ছে তো, এর থেকে তো আর গরম হওয়ার ব্যাপার নেই, শীতকালীন ওয়েদারের কথা বলছি। তো আর এর থেকে নিচু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 4 ডিগ্রি ইজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি। তারপরে উপরের লেয়ারগুলো কি তৈরি হবে? 4 ডিগ্রির থেকে কম ডেন্সিটি কার হবে? জাস্ট কম, বাকি সবাতে 3 ডিগ্রি। তার উপরে এখানে তৈরি হবে 2 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস। এতে সুবিধা কী হচ্ছে? প্রথমে আগে বুঝে নিই যে আমরা এটা হচ্ছে কী করে, সেটা আরেকবার করে নিই। সেটা হলো, দেখো 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি ডেন্সিটি কী হয়? বাড়ে। তো 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি লেয়ারটা তাহলে ঠিক আছে ডেন্সিটি অনুযায়ী, বেশি ডেন্সিটি নিচে, কম ডেন্সিটি উপরে, হালকা জিনিস তো উপরেই যাবে, ঠিক আছে? ঠিক আছে। সুবিধা কী হচ্ছে? সুবিধা হচ্ছে হলো এখানে যে মেরিন লাইফটা থাকছে ওর কাছে কিন্তু আইস তৈরি হচ্ছে না। আইস তৈরি হলে মাছ মারা যাবে না, বাঁচবে কী করে ও? কারণ তুই এমন একটা জলের মধ্যে আছিস যে জলের তুই ধর মাছ, সেই জলটা পুরো আইস হয়ে গেল, তুই বাঁচবি? বাঁচবি না, ঠিক আছে? বাট বাঁচে তো ওরা। তার মানে কি নিচটাতে আইস হয় না। কেন হয় না? 1 নম্বর হলো এই লেয়ারিংটা তৈরি হয়, সেটাতে এই 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যায়। এর থেকে বেশি ঠান্ডা হওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেন? আইস ইজ এ ভেরি গুড ইনসুলেটার। আইস ডাজ নট অ্যালাউ হিট ফ্রম ইনসাইড টু গো আউটসাইড। এখানে তো একটু হিট আছে না, মনে হচ্ছে কম টেম্পারেচার, বাট এটা তো ওদের কাছে তো হিট ওই টেম্পারেচারে, যেখানে বাইরে 0 ডিগ্রি কি -2 ডিগ্রি আছে, সেই অনুযায়ী তো এটা হিট আছে এখানে। এই হিটটাকে আইস বেরোতে দেবে না, তাহলে আর টেম্পারেচার কমবে? কমবে না, ঠিক আছে? আগে এটা আঁকো, আর সাথে আমি যেখানে লিখে দিচ্ছি এগুলো লিখে রাখো। আইস ইনসুলেটার হিসেবে কাজ করে, ঠিক আছে? ডাজেন্ট অ্যালাউ হিট টু এসকেপ, ঠিক আছে? নো আইস ইজ ফর্মড, নো আইস ইজ ফর্ম, কোনো আইস এখানটা তৈরি হচ্ছে না। মেরিন লাইফ ইজ সেভড, তাই তো? ঠিক বললাম তো নাকি না? এটাই গুছিয়ে লিখে নাও। অনেক সময় এটা জিজ্ঞেস করতে পারে যে মেরিন লাইফ যে সেভ হচ্ছে এটার বেসিক রিজনটা কী? বেসিক রিজনটা কী বলবে তুমি তখন? বেসিক রিজনটা কি? এগুলো তো হচ্ছে, সব হচ্ছে, বাট রিজনটা কি? সায়েন্টিফিক রিজন অ্যানামালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, তাই তো? অ্যানামালাস এক্সপ্যানশন যদি না হতো তাহলে কি আর 4 ডিগ্রিতে সব থেকে বেশি ডেন্সিটি আসতো? আসতো না, ঠিক আছে? তো এটাও লিখবে। বাকি তো আমার এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি, ঠিক আছে? পয়েন্ট বাই পয়েন্ট লিখবে এগুলো, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এগুলো। ওয়াটার বিলো আইস লেয়ার মেনটেন্স টেম্পারেচার মোর দ্যান 0 ডিগ্রি সেলসিয়াস ডিউ টু অ্যানামালাস এক্সপেনশন অফ ওয়াটার। লোয়েস্ট লেয়ার have temperature is equal to 4 degree Celsius, as at this temperature density of water is highest. So তাতে এটাও লিখতে হবে, ওটা আইস লেয়ার at top acts as insulator not allowing
heat to escape. ठीक है. Number 4, thereby marine life survives in cold weather. আচ্ছা, এবার আমরা একটা another very important property of water করব, that is water as a solvent. তো ওয়াটারকে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়, কারণ ওয়াটার বেসিক্যালি ডিজলভস লার্জ নাম্বার অফ substances. ठीक है. So water as a universal solvent. অলমোস্ট সবাইকেই ওয়াটার একটু না একটু তো গুলিয়েই নেয় নিজের মধ্যে, ইভেন গ্লাসকেও আমরা বুঝতে পারি না। তুমি জল রেখে দাও গ্লাসে, একটা গ্লাসে করে, আজকে বাড়িতে একটা কাজ করো, বাড়ি যাও, কাচের গ্লাস আছে না বাড়িতে সবার, তুমি গ্লাসে 1 সপ্তাহের জন্য জল রেখে দাও, 1 উইক, পরের সপ্তাহে আসবে এখানে, ঠিক আছে না? তুমি যে গ্লাসটা দেখবে সেই গ্লাসটাতে দেখবে একটুখানি ক্ষয়ে গেছে। ক্ষয়ে গেছে মানে বুঝতে পারছো তো, মানে একটুখানি খড়খড়ে হয়ে গেছে, তাই হয়, ঠিক আছে? তুমি 1 সপ্তাহ জল রেখে দাও, তারপরে কেন হলো, কিছুটা অ্যামাউন্ট অফ গ্লাস জলের মধ্যে মিশে গেছে, ওটা আর পাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? ওটা গন। হ্যাঁ, কী করে পাবি আর গ্লাসটা? আর জলটা তো মরবি না, এটুকু বলতে পারি, গ্লাসই তো খাচ্ছি, হসপিটালে ভর্তি হবি না, চিন্তা নেই, খাওয়া যাবে। জলটা তো অন্য জীবাণু ঢুকে গেলে আমি জানি না, হ্যাঁ ঠিক আছে? তো ওয়াটার কেন অলমোস্ট অল সাবস্ট্যান্সকে ডিজলভ করতে পারে, ঠিক আছে? সো ওয়াটার বেসিক্যালি কী করে, ডিজলভস অলমোস্ট অল সাবস্ট্যান্সেস, ঠিক আছে? যত মোরাললেস সাবস্ট্যান্স আছে সবাই গাই, তুই কিসে মন দিচ্ছিস কে জানে, ডিজলভস অলমোস্ট অল দ্য সাবস্ট্যান্সেস, ঠিক আছে? কেন করতে পারে? কারণ ওয়াটার একটা স্পেসিফিক প্রপার্টি আছে। রিজনটা কি? একটা স্পেসিফিক প্রপার্টি আছে, ওয়াটার হ্যাজ এ ভেরি হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে হলো, পরবর্তীকালে তোমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা পড়বে একটা সময় গিয়ে তোমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সম্বন্ধে পড়বে। ইটস এ ফিজিক্যাল প্যারামিটার, যেরকম ওরকম হয় এই তোমার ডেন্সিটি এরকম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা একটা ওরকম প্যারামিটার। সো ওয়াটারের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা, দ্য ভ্যালু ইজ অ্যাপ্রক্সিমেটলি 80। হোয়াট ডাজ দিস মিন? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে হলো এনিথিং you put in water its intermolecular force of attraction। একটা জিনিস তুমি জলে দিলে তাদের নিজেদের একটা যে কোনো জিনিস, ধরো একটা ইটের নিজেদের মধ্যেও একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। তো যদি না থাকতো তাহলে ইট তো গুঁড়ো হয়ে থাকতো, গুঁড়ো হয়ে তো থাকে না, একসাথে থাকে, তাহলে অ্যাট্রাকশন আছে। দ্যাট ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রিডিউসেস টু 1/80 টাইমস। বুঝতে পেরেছো? এটার জন্য একটা সুন্দর হোম বেসড এক্সপেরিমেন্ট করতে হবে, একদম ইজি। এটা তো বাড়িতে সবাই করো, ইনফ্যাক্ট মানে মা বাবারা ডেফিনেটলি করে। সেটা হচ্ছে হলো আলু ছোলার আগে জলে দিয়ে দেয়। কেন দেয়? তো একই কারণ না, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। খোসা আর আলুর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে,
ওটাকে কম করে দেয়। আর কি করে? কারণ ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? খোসাকে নরম করে না, খোসা আর আলুর মধ্যে যে অ্যাট্রাকশনটা ওটা কম করে, বুঝতে পেরেছো? সেটাও তোমরা করতে পারো। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার। ঠিক আছে? ওয়াটার তাই জন্য মোরাললেস অল সাবস্টেন্সকে ডিজলভ করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইউনিভার্সাল সলভেন্ট। ঠিক? আমরা কোথাও পিওর ওয়াটার পাই? পিওর ওয়াটার নয়। রেন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, কিন্তু পিওর নয়। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পিউরিটি ইউ মে ফাইন্ড ন্যাচারালি ইন ওয়াটার। ন্যাচারালি রেন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, কারেক্ট। ইভেন ডিস্টিল্ড ওয়াটার ইজ অলসো নট পিওর ওয়াটার, 100% পিওর নয়, মেবি 99.99% হতে পারে, নট 100%। একটু না একটু থাকবেই কিছু না কিছু। ঠিক আছে? এটা কেন হয়? সেম রিজন, কারণ ওয়াটার ইজ এ ইউনিভার্সাল সলভেন্ট। কাউকে না কাউকে তো ভেতরে বুলিয়েই নিয়েছে। হ্যাঁ, হাওয়াকে তো ঢোকাই। আরে হাওয়াকে যদি না ঢোকাতো মাছ বাঁচত কী করে? মরে যেত না? অক্সিজেন পেত কী করে বাবা? ও তো মরে যেত মাছ। হাওয়াকে ঢোকায় বলেই তো বেঁচে থাকে। হ্যাঁ, শরীর কেন ক্ষয়ে যাবে? ও জল যদি শরীরও যদি গুলে যায়, তো শরীরটা অ্যাকচুয়ালি জলে অতটা সলিউবেল না। যদি হতো তাহলে গলে যেত। ঠিক আছে? তো শরীরটা যদি নুন দিয়ে তৈরি হতো তাহলে ডেফিনেটলি শরীর গুলে যেত। নুন জলে দিলে গুলে যায় না? শরীরটা ফরচুনেটলি নুন দিয়ে নয়। হ্যাঁ, এসব আমি জানি না, ওটা একটু এটা হাইফাই লেভেল হয়ে যাচ্ছে, ওই লেভেলে আমার নলেজ নেই। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে হলো ওয়াটার যেহেতু ইউনিভার্সাল সলভেন্ট, তার মানে ওয়াটারের মধ্যে অনেক ডিজলভড সল্টস থাকবে, তাই তো? তো ওয়াটারের মধ্যে অনেক, এটা আমরা কী করে প্রুফ করবো? ওয়াটারের মধ্যে অনেক ডিজলভড সল্ট থাকবে। ওয়াটারের মধ্যে ওয়াটার কন্টেন্টস লট অফ ডিজলভড সল্টস। নর্মাল যে ওয়াটার, দেখো ডিজলভ সল্টস ইজ ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা নিয়ে আমার একটু জিনিস বলার আছে, এটা তোমাদের এডুকেট হওয়াটা দরকার। আমি জানি না তোমাদের আগে বলেছি কিনা, বাট স্টিল তোমাদের এডুকেট হওয়া দরকার। সেটা হচ্ছে হলো তোমাদের মোরাললেস সবার বাড়িতেই আরও ফিল্টার আছে, আই গেস। আছে তো? আমারও নেই। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেমস। তো প্রথমবার যখন আরও নিয়েছিলে, আমি জানি না তোমরা ছিলে কিনা তখন কোনো একটা সেলসম্যান এসে তোমাদের বাড়িতে একটা কোনো ছোটো একটা মেশিন দিয়ে টেস্ট করে দেখিয়েছিল। সেখানে 1 গ্লাস জল নিয়ে একটা মেশিন ঢুকিয়ে মেশিনটা টুক করে চালিয়েছিল, আইদার ব্যাটারি অপারেটেড হবে অথবা ইলেকট্রিকে দিয়ে চালিয়েছিল। চালিয়ে তোমাদের দেখিয়েছিল জলটার মধ্যে টিডিএস একদম পুরো নোংরা হয়ে গেছে, হলুদ কালারের। দেখে তোমার ভয় লেগে গেছে তোমার মায়ের, না আমার বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে, আমি এই জল খাওয়াতে পারবো না, এক পুট অ্যান্ড আরও ইনটু ইট। ঠিক আছে? আরোটা দিয়ে দেখিয়েছে যে দেখুন, আরও দিয়ে দেখালাম, হলুদ হলো না, আরও ওয়াটার। আর আপনার নর্মাল ওয়াটারে এরকম অবস্থা হচ্ছে। ম্যাটারটা হলো ওয়াটার কন্টেন্টস ডিজলভড ইম্পিউরিটিস। এবার তুমি গল্পটা বোঝো পুরো ভালো করে। তো প্রথমে যেটা দেখালো তোমাকে, ওটা কী করলো বলো তো? ওটা কী দেখালো? ওটা দেখালো টোটাল ডিজলভড সলিডস। ডিজলভড সলিডগুলো কী? ওগুলো যেগুলো দেখালো ওগুলো কী জিনিস? ওগুলো তো মিনারেলস, ও তো আর কিছু না। টিডিএস কি? মিনারেলস। ধরো আমাদের এখানকার জলে মেবি টিডিএস অ্যারাউন্ড 250-250 হবে, অ্যাবসোলিউটলি অ্যাকসেপ্টেবল অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নর্মাল ওয়াটার। মাথায় ঢুকলো না? টিডিএস মানে হলো টোটাল ডিজলভড সলিডস, মানে যে সলিডগুলো ওয়াটারের মধ্যে ডিজলভ থাকে। সো 200 to 250 অ্যাপ্রক্সিমেটলি এইসব এরিয়ায় আছে, অ্যাকসেপ্টেবল, কোনো প্রবলেম নেই অ্যাজ পার WHO। WHO হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিন্তু তা সত্ত্বেও তোমাকে ওটা দেখাচ্ছে, তুমি দেখছো এত টিডিএস, ও বাবা এত খাওয়া যাবে না, খেলে মরে যাবো। ট্রুথ, আইদার ইউরেকা ফোর্বসের ভেন্ডার আসছে, নাহলে তো হিন্দুস্তান ইউনিলিভারের ভেন্ডার আসছে, যারা এখন তো অনেক কোম্পানি আছে, কেউ না কেউ আসছে, এটা দেখিয়ে দিচ্ছে তোমাকে। এই যে টিডিএসটা দেখছো, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর বডি বিকজ দোজ আর মিনারেলস। ঠিক আছে? টিএসএস খারাপ করতে পারে। টিএসএস কি? টোটাল সাসপেন্ডেড সলিডস।
ওটা তোমার খারাপ করতে পারে, টিডিএস খারাপ করবে না, টিডিএস তো মিনারেলস ভাই। এবার কিছু খারাপ মিনারেল হতে পারে, কিছু ভালো মিনারেল হতে পারে, কিন্তু মিনারেল তো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাহলে প্রথমে কী দেখালো তোমাকে? আরও দেখালো। ভেবে দেখো, প্রথমে তোমার বাড়িতে আরও মেশিন এসেছিলো, তারপরে এখন যে নতুন আরোগুলো বেরিয়েছে তাদের বলছে উইথ অ্যাডেড মিনারেলস। দেখেছো নাকি দেখোনি বলো? অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো না দেখুন? উইথ অ্যাডেড মিনারেল। প্রথমে আমি মিনারেলের জল থেকে মিনারেল বার করে নিয়ে লোককে বিক্রি করব, এবার ওই লোকটাকেই আমি আবার মিনারেল অ্যাড করে বিক্রি করব, আমি টাকা নিয়ে যাব, লোকটা বোকা বোকা হতে থাকবে। হ্যাঁ, এখন আবার কপারও অ্যাড করছে, এই চলছে, ঠিক আছে? সো দিস ইজ এডুকেশন লেভেলটা এমন রাখো যাতে তোমাকে এরকম বুদ্ধু না বানিয়ে যেতে পারে, ঠিক আছে? ইউ নিড মিনারেলস ফর ইয়োর বডি, দরকার আছে ওটা। যখন তোমাকে দেখিয়ে যাচ্ছে বলে এটা কী জিনিস আমাকে একটু বুঝিয়ে বলুন তো, হ্যাঁ না, ওর ওটা দোষ না, বিকজ হি ইজ ট্রেন্ড লাইক দ্যাট, হি ইজ এ সেলসম্যান, ওর পেট চলে ওটা করে, ওর দোষ নয়। বাট এটা তোমার দোষ, তুমি পড়াশোনা করার পরেও, জিনিসগুলো জানার পরেও তুমি বোকা হচ্ছে, এটা তোমার দোষ, ঠিক আছে? এনিহাউ আমি বলতে পারো বোকা বানানোটাও দোষ। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, আড়ত জল, ঠিক আছে? তো মিনারেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মিনারেল যদি জলে না থাকে তাহলে কিন্তু তোমার চলবে না, সোজা কথা, ঠিক আছে? মিনারেল জলে থাকতে হবে, ঠিক আছে? আর সেইটাই এখানে পড়ানো হচ্ছে যে মিনারেল জলে থাকে, ঠিক আছে? এটা কি করে বুঝবে? একটা নর্মাল পেট্রি ডিশের মধ্যে জল নেবে, নর্মাল তোমাদের যে বাড়িতে যে জল পাওয়া যায় সেই জল নেবে, এবং এটাকে হিট করে দেবে। হ্যাঁ, তুমি ঢুকে যাও ভেতরে, হ্যাঁ তুমি ভেতরে ঢুকে যাও। আচ্ছা, তাহলে কী হবে? এখানে হিট হবে, হিট হয়ে কী হবে? জলটা কী হয়ে যাবে যখন হিট করবে? এই জল কী হবে? জল বাড়িতে যদি বয়েল করি সেরকম কী হবে? জল উবে যাবে, জল উবে যাবে, তো লিকুইড হয়ে যাবে জল। আচ্ছা, জল উবে যাবে, উবে গিয়ে একটা টাইমে কোনো জল থাকবে? থাকবে না। তারপরে যদি তুই এই ডিশটাকে দেখিস, ঠিক আছে, ধর এই ডিশটা তুই কি দেখতে পারবি? এরকম দেখতে পারবি না ডিশটাকে, তখন দেখবি এখানে দানা 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 দানা। এই দানাগুলো কি জানিস না? ডিজলভ সল্টস। এগুলো তো দরকার আছে আমার বডিতে, এইগুলোই জলে থাকে। বুঝতে পেরেছো কী করে? তাহলে যদি বলে যে কী করে বুঝবো, সিম্পল একটা পেট্রি ডিশের মধ্যে তুমি জলটাকে গরম করবে, গরম করলে জল উবে যাবে, তুমি না। এটা তো আমরা বাড়িতে দেখেইছি, যখন আগে গিজার ছিল না তখন মা কী করতো? গরম জল করে দিত। কিসে করতো? মাদার বালতি নিয়ে গ্যাসের উপর চাপাতো না, হাঁড়িতে করতো, কিংবা ওই একটা ডেচকি টাইপের হয় ওটার মধ্যে করতো। তো ওটাতে যখন জলটা বয়েল হয়ে যেত তার মধ্যে তলায় থাকতো ওগুলো, হ্যাঁ, ও মিনারেল, আয়রন। শুধু আয়রনই থাকে নাকি জলে? এই একটা জিনিসই শিখেছে, আয়রন। জলে আয়রন থাকলে দোষ, রক্তে আয়রন থাকলে দোষ নেই, সব সব। আচ্ছা, তো এই যে ডিজলভ সল্ট থাকে এতে আমাদের কী সুবিধা হয়? একটা হলো এটা টেস্ট অ্যাড করে, কোনোদিন গ্রামে গিয়ে যদি ওই পাম্প করা যে জল হয়, টিউবওয়েল যেগুলো, ওই জলটা একবার খেয়ে দেখো, লাল হোক না, খেয়ে দেখো, হ্যাঁ খুব টেস্ট অনেক ভালো, টেস্ট ভালো। এখন তো ওয়াটার লেভেলের আর ইয়ের জন্য অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু ওই জলটা খেতে কিন্তু অনেক বেটার আমাদের এখানকার জলের থেকে, ঠিক আছে? ডিউ টু দিস, ঠিক আছে? আচ্ছা, ডেফিনেটলি এই ডিজলভ সল্টসগুলো যেটা আমি বললাম ইউজফুল ফর হিউম্যান বডি অ্যান্ড প্লান্ট বোথ, তাই তো? গ্রোথ। তোমরা বায়োলজির নিউট্রিশন চ্যাপ্টারে ডেফিনেটলি এটা পড়বে যে কোন কোন মিনারেল আমাদের কি কি কাজে লাগে থাকে। এটা বায়োলজি নিউট্রিশন বলে একটা চ্যাপ্টার হয়, ওখানে থাকে। হেলথ অ্যান্ড নিউট্রিশন হবে ওদের, এরকম কিছু একটা নাম। সো ওখানে থাকবে প্লান্টের কী কী কাজে লাগে কোনটা, আর হিউম্যান বডিতে কী কী কাজে লাগে, ঠিক আছে? সেগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। সো আমরা জানি কাজে লাগে, তবু আমাদের বুদ্ধু বানিয়ে দিয়ে চলে যায়।
জানো তো, তোমার তো বলা হলো, এরপরেও বুদ্ধু বানাবে না, এরপরেও তোমরা বুদ্ধ হবে। আচ্ছা, dissolution of air in water, air না গ্যাস। তো দেখো আমাদের এয়ারে যে গ্যাসগুলো আছে লাইক নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরাও জলে সলিউবেল, কম বেশি সলিউবেল। তো এখানে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছিল অক্সিজেন। অক্সিজেন ইজ মোর সলিউবেল দ্যান নাইট্রোজেন। ইন ওয়াটার, ঠিক আছে, লিখে রাখো, ভেরি ইম্পর্ট্যান্ট, কেন এটা মেরিন লাইফে খুব বড় রোল প্লে করে। তো এখানে তোমরা যেহেতু অক্সিজেনটা আমাদের কী ইউজ হয়, অক্সিজেনটা বেসিক্যালি কারা ইউজ করছে এখানে, মেরিন লাইফ, তাই তো, মেরিন অ্যানিমালস। আচ্ছা, এছাড়া CO2ও ডিজলভ হয় ওয়াটারে, এটা কারা ইউজ করবে, অ্যাকোয়াটিক প্লান্টস। তাছাড়া সফট ড্রিঙ্কস, তাই না, কোল্ড ড্রিঙ্কসে ইউজ করবে, কার্বোনেটেড ওয়াটার যেটা, ঠিক আছে। ওখানে CO2টা বেসিক্যালি কী বলো তো, এই যখন আমি পড়াবো এগুলো, তোমাদের ল আছে এগুলোর, তো যে কোনো গ্যাস যখন তুমি ওয়াটারে সলিউবলাইজ করবে না, যত প্রেশার বাড়াবে তত বেশি ঢুকে যাবে গ্যাস, প্রেশার যত বাড়াবে তত গ্যাস জলের ভেতর ঢুকে যাবে। তাই জন্য দেখবে কোল্ড ড্রিঙ্কসের বোতলে কী করা থাকে, প্রেশার দেওয়া থাকে, যেই তুমি বোতলের মুটকি খুলে দিলে প্রেশার চলে যায়, গ্যাজা ওঠে। গ্যাজাটা কি, কার্বন ডাইঅক্সাইড, কারণ প্রেশার চলে গেল, সলিউবিলিটি কমে গেল, ও আর ভেতরে থাকতে পারছে না। প্রেশার যতক্ষণ আছে ওই চাপে ও ভেতরে ছিল, যেই প্রেশার নেই, চাপ নেই, ও বেরিয়ে যাবে, ওই গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বাবেল, গ্যাসগুলো তো একা বেরোবে না, গ্যাসের সাথে ওই গায়ে লিকুইডটা লেগে থাকবে, তাই জন্য তো বাবেল হিসাবে বেরোচ্ছে, বুঝতে পেরেছো? তো এই হলো গল্প, CO2 ইন ওয়াটার, ঠিক আছে। হাইড্রোজেন খুব লিখে রাখো, হাইড্রোজেন ইজ ভেরি স্লাইটলি সলিউবেল ইন ওয়াটার। এগুলো ভ্যালু আছে, ভ্যালু মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে, ভ্যালু মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, সো এটা আমাদের ওয়াটারের ফার্স্ট পার্টটা হয়ে গেল এটাতে, ঠিক আছে।